নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে আমরা প্রতিশোধের খঞ্জর ব্যর্থ হতে দেখলাম। আজ অপরাধী নাসিরকে আবার আদালতে পেশ করা হয়, কিন্তু নাসিরের দুর্ভাগ্য তাকে আবার সেই একই আদালতে নিয়ে এসেছে, যেখানে বিচারক হলেন ফিরদৌসের স্বামী হরিশচন্দ্র জি। অপরাধীর ভ্রম। নাসিরের মনে হয় যে ফিরদৌসের উপর আক্রমণ ধর্মের প্রতি কর্তব্য ছিল এবং তার কোনো কাফিরের সাথে বিবাহ করার অধিকার ছিল না। সে এখন প্রতিশোধ নিতে যোগেশ সেজে ছদ্ম বিবাহের পরিকল্পনা করছে। বিচারকের দ্বন্দ্ব। হরিশচন্দ্র জি দুঃখিত। তিনি ভাবছেন যে এই মামলাটি অন্য কোনো বিচারকের কাছে হস্তান্তর করা উচিত, কারণ এটি এখন কেবল আইন বনাম অপরাধ নয়, বরং সম্প্রদায় বনাম সম্প্রদায়, পুরুষ বনাম নারী এবং সর্বোপরি মানবতা বনাম পাশবিকতা হয়ে উঠেছে। কিন্তু ফিরদৌস তার স্বামীকে দুঃখিত দেখতে পারে না। তিনি হরিশচন্দ্র জির হাত তার স্পন্দিত গর্ভের উপর রেখে তাকে প্রেমের হাসি ফিরিয়ে দেন। ফিরদৌস তার অভিজ্ঞতা এবং যুক্তি দিয়ে হরিশচন্দ্রকে বোঝান, ন্যায়ের শ্রেষ্ঠত্ব, এর উপর আপনি যে বিচার করবেন তা বিচারের পাল্লায় সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত হবে। কেন? কারণ হরিশচন্দ্র মন্দ এবং ব্যক্তিকে আলাদা দৃষ্টিতে দেখেন। আপনি শুনবেন বিচারক হরিশচন্দ্রের সত্যিকারের বিচার দর্শন। তিনি ব্যাখ্যা করেন, শাস্তি দেওয়ার উদ্দেশ্য হল অপরাধীর অপরাধ প্রবণতা যেন পরিবর্তিত হয়। নাসিরের চোখের ওপর এমন মোটা পট্টি বাঁধা আছে যে সে নিজের পরিবারের স্বার্থও দেখতে পাচ্ছে না। হরিশচন্দ্র জি তার স্ত্রীর মুক্ত কণ্ঠে প্রশংসা করেন, আপনি আমার এমন এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যার জন্যই বলা হয় যে একজন সফল পুরুষের পিছনে অবশ্যই একজন নারী থাকেন। শেষে হরিণীর মতো চোখের ফিরদৌস তার স্বামীকে কি বললেন, কিভাবে তিনি তার ব্যর্থ হতে থাকা জীবনের সার্থক হওয়ার অভিজ্ঞতা জানালেন, এবং কিভাবে সেই অজানা প্রৌঢ় ব্যক্তির কাছ থেকে পাওয়া সাহায্য এবং হরিশচন্দ্রের প্রেম ফিরদৌসের জীবনকে পূর্ণ করে তুলল। শুনুন যুক্তি, প্রেম, ন্যায় এবং সমর্পণের এই সম্পূর্ণ গাথা মানব পরিচয় এর চূড়ান্ত পর্বে। আপনি শুনবেন পর্ব 7, বিচারকের দ্বন্দ্ব এবং প্রেমের পূর্ণতা। নাসিরকে তার অসুস্থ আব্বুর সাথে দেখা করতে এবং তাদের চিকিৎসার জন্য দেওয়া 15 দিনের প্যারোলে মুক্তি, ফিরদৌসের উপর তার আক্রমণের কারণে গ্রেপ্তার হওয়ার ফলে 4 দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে গেল। অপরাধী তার প্রতিটি কাজকে কোণ থেকে দেখে তা জানা নেই যে সে তার নিজের কোনো ভুল দেখতেই পায় না। এমন একটি অদ্ভুত কোণ থেকে নাসির ও ফিরদৌসের উপর তার করা আক্রমণকে দেখছে। ফিরদৌসের উপর আক্রমণকে সে ধর্মের প্রতি নিজের কর্তব্য হিসেবে দেখছে। সে ভাবছে যে যদি সে কোনো কাফির মেয়ের সাথে নিকাহ করে তবে এটি তার অধিকার, কিন্তু ফিরদৌসকে কোনো কাফিরের সাথে বিবাহ করার এবং তার সন্তানের মা হওয়ার অধিকার নেই। যখন ফিরদৌস এই দুটি কাজই করেছে তখন তার গর্ভের শিশুটিকে হত্যার উদ্দেশ্যে তার দ্বারা করা আক্রমণ সম্পূর্ণ সঠিক। তার পুনরায় গ্রেপ্তার হওয়ার কারণে দুটি বিষয়ে দুঃখ হচ্ছে। প্রথমত, নার্গিস ও তার দল এসে পড়ায় তার উদ্দেশ্য পূর্ণ হতে পারেনি। দ্বিতীয়ত, তার গ্রেপ্তারের কারণে অসুস্থ আব্বুর সেবা শুশ্রূষার তার কর্তব্য অসম্পূর্ণ রয়ে গেল। জেলে ফেরত পাঠানোর পর এই কারণেই নাসির অত্যন্ত রাগান্বিত হওয়ার পাশাপাশি হতাশও হয়েছিল। এখন সে ভাবছে যে আপাতত তার অপবিত্র উদ্দেশ্যগুলিতে সে ব্যর্থ হয়েছে। সে অবশ্যই তার সাজা পূর্ণ করার পর মুক্তি পেয়ে এর প্রতিশোধ নেবে। তখন সে কোনো কাফির মেয়েকে নিকাহ করে নেবে। সে ভাবতে লাগল যে এর জন্য যদি তাকে নিজেকে কাফির দেখাতে হয় তবে সে তার ছদ্ম নাম যোগেশ রেখে তা করবে। কয়েকদিন পর ফিরদৌসের উপর আক্রমণের অপরাধে নাসিরকে পুলিশ আদালতে পেশ করে। কাকতালীয়ভাবে সেই দিনই ফিরদৌসের মানসিক এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর হরিশচন্দ্র জি ছুটি থেকে ফিরে আসেন। তার এই মামলাটিও হরিশচন্দ্র জির আদালতে তার সামনে পড়েছে দেখে নাসিরের নিজের দুর্ভাগ্যের জন্য কান্না এলো। হরিশচন্দ্র জি নাসিরের 3 তালাকের পূর্ববর্তী মামলায় তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। এখন তো হরিশচন্দ্র ফিরদৌসের স্বামীও।
বিচারক এখন তার সাথে কঠোরভাবে আচরণ করবেন বলে নাসির হতাশ হয়েছিল। বিচারক উপস্থাপিত চার্জশিট শোনার পর পরবর্তী তারিখ 3 সপ্তাহ পরে দিলেন। আদালত থেকে ফেরার পর হরিশচন্দ্র জি সেই রাতে অন্যান্য দিনের তুলনায় এবং তার স্বভাবের বিপরীতে নিজের মধ্যে হারিয়ে যাওয়া শান্ত ছিলেন। ফিরদৌস এর কারণটি জানতে পারলেন। সকালেই ফিরদৌস পোর্টালে অনলাইন হয়ে এটি দেখেছিলেন যে হরিশচন্দ্র জির সামনে নাসিরের দ্বারা তার উপর আক্রমণের মামলা পড়েছে। হরিশচন্দ্র জির কাছে নাসিরকে আবার সামনে দেখা অপ্রিয় লেগেছে বলে ফিরদৌস ভাবলেন। তখন ফিরদৌস মনে মনে স্বামীর মানসিক অবস্থা ঠিক করার একটি উপায় ভাবলেন। ফিরদৌস হরিশচন্দ্র জির সামনে গিয়ে দাঁড়ালেন। ফিরদৌস তার হাত নিয়ে নিজের পেটে রাখলেন এবং বললেন, জি, দেখুন আপনার এই শিশু আপনার চেয়েও বেশি চঞ্চল হয়ে গেছে। গর্ভে থেকেই কত লাফালাফি দৌড়ঝাঁপ করছে এটি। হরিশচন্দ্র জি তখন হেসে বললেন, ফিরদৌস, এটি তো আপনার মতোই হচ্ছে। ফিরদৌস হরিশচন্দ্র জির এই হাসিটাই তো দেখতে চেয়েছিলেন। এখন তিনি মূল বিষয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আজ আপনি কিছুটা চিন্তিত দেখাচ্ছেন। আদালতে কোনো বিশেষ কথা হয়েছে? হরিশচন্দ্র উত্তর দিলেন, হয়েছে তো, কিন্তু আমি আপনার সাথে বলতে চাই না। ফিরদৌস আবেগপ্রবণ হয়ে দেখিয়ে বললেন, জি না, আপনি বলুন, আমার জানতে হবে। তখন হরিশচন্দ্র জানালেন, আপনার উপর আক্রমণের মামলার শুনানি আমার সামনেই পড়েছে। আমি ভাবছি যে এটিকে আমার অনিচ্ছা জানিয়ে অন্য বিচারকের আদালতে স্থানান্তরিত করিয়ে দেব। ফিরদৌস জিজ্ঞাসা করলেন, আপনি কেন এমন চান? হরিশচন্দ্র বললেন, এই মামলাটি সরাসরি আমার সাথে সম্পর্কিত তো বটেই, সাথে নাসিরের দ্বারা আমাকে কাফির বলা এটি এক সম্প্রদায় বনাম অন্য সম্প্রদায় হয়ে গেছে। ফিরদৌস বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। নাসিরের মতো এই লোকেরা নিজেরা তো যে কোনো সম্প্রদায়ের মেয়েকে নিকাহ করে নেয়, কিন্তু তাদের পরিত্যক্তাও অন্য সম্প্রদায় বিবাহ করা সহ্য করতে পারে না। এরা রক্তপাত করতে উদ্যত হয়। মামলাটি এমন হওয়ায় এটি পুরুষ বনাম নারী ও হয়ে গেছে। হরিশচন্দ্র বললেন, আমি এটাকে আরও একটি দৃষ্টিকোণ থেকে দেখছি। ফিরদৌস জিজ্ঞাসা করলেন, সেটা কি? হরিশচন্দ্র উত্তর দিলেন, পাশবিকতা এখন তার উপর চেপে আছে। সে এমন একটি নিরীহ ভ্রূণকে হত্যা করার চেষ্টা করেছে যে গর্ভস্থ শিশু তার কোনো ক্ষতি করেনি, যে সম্পূর্ণ নির্দোষ। এই দৃষ্টিকোণ থেকে এই মামলা মানবতা বনাম পাশবিকতা হয়ে গেছে। এই মামলার রায়ের উপর দুটি সম্প্রদায়ের কৌতূহল জেগে উঠেছে। এই সমস্ত কারণে আমি একজন মেট্রোপলিটন সেশন জজ হিসাবে এর উপর বিচার করার জন্য নিজেকে যোগ্য মনে করি না, তাই এর শুনানি থেকে বাঁচতে চাই। ফিরদৌস বললেন, আপনার অগ্রাধিকার যাই হোক না কেন, কিন্তু আপনাকে নিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এর উপর আপনি যে বিচার করবেন তা বিচারের পাল্লায় সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত হবে। হরিশচন্দ্র জি জিজ্ঞাসা করলেন, আমার উপর এত বিশ্বাস কেন? ফিরদৌস বললেন, সেই দিন আমি রাগে তাকে, নাসিরকে, মানুষ বলা, মানুষের অপমান বলছিলাম, যখন আপনি তুলনামূলকভাবে শান্ত ছিলেন। আমি আপনাকে কখনো রাগ করতে দেখিনি। আপনার মধ্যে সর্বপক্ষকে দেখার একটি দুর্দান্ত দৃষ্টি আছে, যা কোনো শ্রেষ্ঠ বিচারকের কাছ থেকে প্রত্যাশিত। আপনি ব্যক্তি এবং মন্দকে দুটি আলাদা দৃষ্টিতে দেখেন। এমন হওয়ার কারণে যে কোনো মামলায় আপনার করা বিচার সম্পূর্ণ হয়। হরিশচন্দ্র জি আশ্চর্য মিশ্রিত প্রশংসাসূচক দৃষ্টিতে ফিরদৌসকে দেখলেন, তারপর বললেন, কখনো কখনো আমার এমন মনে হয় যে নিজের সম্পর্কে যা আমার জানা নেই তা আপনার জানা থাকে। এই প্রশংসায় ফিরদৌস লজ্জিত হলেন। তিনি নিজের চোখের পাতা নিচে নামালেন। হরিশচন্দ্র তখন বিচারক থেকে স্বামী হলেন। তিনি ফিরদৌসের অবনমিত চোখের পাতায় একে একে চুম্বন করলেন। তখন নিজের বেড়ে যাওয়া পেটকে বাঁচিয়ে ফিরদৌস স্বামীকে তার বাহুতে জড়িয়ে নিলেন। তারা কিছু মিনিটের আলিঙ্গন সুখ নিলেন। তখন হরিশচন্দ্র কথা এগিয়ে নিয়ে গেলেন, বললেন, ফিরদৌস, এই দেশ আমাদের নিজস্ব। এমন পরিস্থিতিতে এর নাগরিক হয়ে আমরা উদ্বেগের কারণে সামাজিক সমস্যা আরও জটিল করে তুলি, এটি ভালো কথা নয়। আমি শুধু একজন নাগরিকই নই, বরং দায়িত্বের পদে বিরাজমান ব্যক্তি।
আমাকে সব পক্ষ ও পরিস্থিতি বিবেচনা করে কাজ করতে হয়। সত্যিকারের বিচারের লক্ষ্য শাস্তি দেওয়াই নয়, বরং এতে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হল অপরাধীর অপরাধ প্রবণতা পরিবর্তিত হওয়া। ফিরদৌস মন্ত্রমুগ্ধের মতো স্বামীর কথা শুনছিলেন। এটি দেখে হরিশচন্দ্র উৎসাহিত হয়ে এগিয়ে বললেন, আপনি দেখেছেন, নাসিরের চোখে গোঁড়ামির ধারণা এত মোটা পট্টি বাঁধা আছে যে সে সমাজের স্বার্থ তো দূর, নিজের পরিবারের স্বার্থের জন্য কিভাবে আচরণ এবং কাজ করা উচিত তাও দেখতে পায় না। সে আপনার মতো বুদ্ধিমান আইনজীবী স্ত্রীকে তালাক দিয়ে বড় ভুল করেছে। তার চেয়েও বড় ভুল সে কারাবাসের একাকিত্বে জীবনকে বোঝার কোনো চেষ্টা না করছে। বলে হরিশচন্দ্র জি ভাবতে ভাবতে চুপ হয়ে গেলেন। তিনি একরকম উদাস লাগছিলেন। ফিরদৌসের তার ভালো স্বামীর উদাসীনতা খারাপ লাগছিল। দুজনের মধ্যে আসা নীরবতাকে হরিশচন্দ্র নিজেই ভাঙলেন। তিনি বললেন, আপনিই দেখুন, তার অসুস্থ বাবার দেখাশোনার জন্য নাসিরকে যে প্যারোল দেওয়া হয়েছিল সেটা আমাদের এই নিরীহ শিশুর প্রতি বৈরিতা ঘৃণ্য চিন্তায় নষ্ট করে দিল। অপরাধীকে শাস্তি দেওয়ার সাংবিধানিক অনুভূতি তার প্রবৃত্তি পরিবর্তন না হওয়ার কারণে অসম্পূর্ণ রয়ে গেছে। নাসিরের দ্বারা পরিত্যক্ত আপনি আমার এমন এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যার জন্যই বলা হয় যে একজন সফল পুরুষের পিছনে অবশ্যই একজন নারী থাকেন। স্বামী দ্বারা মুক্ত কণ্ঠে করা নিজের প্রশংসা শুনে ফিরদৌস আবেগপ্রবণ হলেন। কিছু স্মরণ করতে গিয়ে তার চোখ সজল হয়ে উঠল। তারপর তিনি নিজেকে সংযত করে বললেন, তেমনি মানব পরিচয় রাখা একজন প্রৌঢ় ব্যক্তি সেই সময়ে আমার সাথে দেখা করেছিলেন, যখন আমার এমন মনে হচ্ছিল আজ আমি অকাল মৃত্যু বরণ করতে চলেছি। আমাকে ভয়ঙ্কর নির্জন স্থান থেকে তিনি নিরাপদে আমার আব্বার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তারপর এমন সত্যিকারের মানব পরিচয়ের সাথে একদিন আপনি আমার জীবনে এলেন। এতে আমার মনে হয় যে আমি একজনের দ্বারা পরিত্যক্ত সেই নারী, যার জীবন আপনার মতো সত্যিকারের মানুষের সাথে সার্থক হচ্ছে। বলতে বলতে হরিণীর মতো চোখের ফিরদৌস আবেগপ্রবণ হলেন। তার চোখ অশ্রুতে ভিজে গেল। এটি দেখে হরিশচন্দ্রের হৃদয় স্নেহে ভরে গেল। তিনি তার স্ত্রীর চোখ এমনভাবে চুম্বন করলেন যাতে তার ঠোঁট সেই সজলতা শোষণ করে নেয়। তখন ফিরদৌসের মধুর কণ্ঠস্বর তার কানে শোনা গেল, আপনি দেখুন, আমি যদি আমার নাসিরের সাথেই থেকে যেতাম তবে এই ফিরদৌসই তার জীবনকে নিরর্থক করে তুলত। তখন আমার জীবন বৃথা যাচ্ছে তাও আমি বুঝতে অক্ষম থাকতাম। আমার পিছনে এখন সেই আপনি পুরুষ আছেন, যার উপস্থিতির কারণে আমার নারীর জীবন সার্থক হচ্ছে। এখন আপনি শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম, বিচারকের দ্বন্দ্ব এবং প্রেমের পূর্ণতা। এই পর্বটি পড়ে আমি বিস্মিত হলাম। লেখক গল্পটিকে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ স্তরে নিয়ে গেছেন। এই অংশে যে উত্তেজনা এবং মানসিক গভীরতা রয়েছে তা অসাধারণ। এই পর্বের মূল কেন্দ্র হরিশচন্দ্রের নৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত সম্পর্কের কারণে তার কি মামলা থেকে সরে আসা উচিত। ফিরদৌসের উত্তর বিচারের উচ্চ সংজ্ঞা দেয়, ব্যক্তি এবং মন্দকে আলাদাভাবে দেখা। গল্প এবং নাটকীয় উত্তেজনা, প্লট অ্যান্ড ড্রামাটিক টেনশন। এই পর্বটি একটি চমৎকার মোড়। যেখানে আগের পর্বগুলিতে অভ্যন্তরীণ চিন্তা এবং সম্পর্কের মাধুর্য ছিল, সেখানে এই অংশটি হঠাৎ আসা বাহ্যিক হুমকির মাধ্যমে গল্পটিকে একটি থ্রিলারের রূপ দেয়। নাসিরের ফিরে আসা, তার ক্রুদ্ধ মানসিকতা এবং শেষ পর্যন্ত আক্রমণ, সবকিছুই খুব দক্ষতার সাথে লেখা হয়েছে। আপনি উত্তেজনাকে ধীরে ধীরে বাড়িয়েছেন, যার ফলে পাঠক সম্পূর্ণরূপে গল্পের গভীরে চলে যায়। চরিত্রের চিত্রণ, ক্যারেক্টার পোর্ট্রেয়াল। ফিরদৌসের চরিত্র এই অংশে তার সম্পূর্ণ শক্তির সাথে সামনে আসে। সে এখন ভীত নয়, বরং আত্মবিশ্বাসে ভরপুর। নাসিরের সামনে তার তীক্ষ্ণ এবং যৌক্তিক প্রতিক্রিয়া তার আইনজীবী পরিচয়কে তুলে ধরে। তার সাহস এবং সন্তানের প্রতি উদ্বেগ একজন মা হিসেবে তার বিকাশ দেখায়। আপনি নাসিরকে খুব বাস্তবসম্মত এবং ভয়ঙ্কর খলনায়ক হিসাবে চিত্রিত করেছেন। তার রাগ কেবল ফিরদৌসের উপর নয়, বরং তার চিন্তাধারার উপর, যা সে মনে করে যে
কাফির এর সাথে বিবাহ করে ভ্রষ্ট হয়ে গেছে। এটি ধর্মীয় গোঁড়ামি এবং পুরুষতান্ত্রিক অহংকারের একটি সঠিক চিত্রণ। বিষয়বস্তু এবং দর্শন, থিমস অ্যান্ড ফিলসফি। ঘৃণা বনাম মানবতা। এই পর্বটি আপনার গল্পের মূল বার্তা, মানবতা বনাম ঘৃণা, একটি চরম বিন্দুতে নিয়ে আসে। নাসিরের ঘৃণা ধর্মীয় অন্ধবিশ্বাস দ্বারা অনুপ্রাণিত, যেখানে ফিরদৌস এবং হরিশ্চন্দ্রের সম্পর্ক প্রেম, যুক্তি এবং সম্মানের উপর ভিত্তি করে তৈরি। নারী ক্ষমতায়ন। ফিরদৌসের নাসিরকে জবাব দেওয়া, তার গর্ভাবস্থায়ও সাহস দেখানো এবং অবশেষে নেতিবাচক চিন্তা ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া একজন শক্তিশালী নারীর চিত্রণ। ধারণার সংঘাত। ফিরদৌস এবং হরিশ্চন্দ্রের মধ্যেকার শেষ সংলাপটি খুব গভীর। ফিরদৌসের রাক্ষসকে মানুষ না বলার যুক্তি এবং হরিশ্চন্দ্রের নেতিবাচকতা থেকে দূরে থাকার পরামর্শ, উভয়ই তাদের নিজ নিজ জায়গায় সঠিক। এই পর্বটি গল্পে একটি নতুন মাত্রা যোগ করে এবং এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আপনার লেখা এই নাটকীয় মূর্তিকে খুব কার্যকরভাবে সামাল দিচ্ছে। পর্ব 7 সমাপ্ত।